আজকে ভিডিওতে রায়বাটির প্রশ্নবিদরা 2025 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুল এইচএস অ্যান্ড পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। এক আছে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন, এটা কৌটিল্য। 2 আছে কৈবর্ত বিদ্রোহে একজন নেতা ছিলেন, এটা ভীম। এরপরে 3 আছে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে, এটা লক্ষণ সেনের আমলে। এরপর 4 আছে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা গোপাল। এবার 5 আছে পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত, এটা বরেন্দ্র অঞ্চলে। এরপর 6 আছে সেন যুগের শ্রীনিবাস ছিল, এটা জ্যোতির্বিদ। এরপর দিতে গেছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। 1 আছে বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন, এটা শশাঙ্ক। 2 আছে দানসাগর গ্রন্থটি কার রচনা, এটা বল্লাল সেনের। এরপর 3 আছে গঙ্গাই কোন্ড চোল উপাধি কে ধারণ করে, এটা প্রথম রাজেন্দ্র চোল। এরপর 4 আছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি, এটা ইন্দোনেশিয়ায় বড়বাদুরে মন্দির। এরপর 5 আছে পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়, এটা প্রাচ্য শিল্পরীতি। এরপর 3 গেছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেওয়া। 1 আছে হিজরত কি, হিজরত হলো 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ ও তার সঙ্গীরা মক্কা ছেড়ে যে মদিনায় চলে এসেছিল এই ঘটনাকে হিজরত বলা হয়। এরপর দিয়ে আছে ব্রহ্মদেয় ব্যবস্থা কি, অথবা এটা হচ্ছে পঞ্চরত্ন কাদের বলা হয়। এর উত্তরগুলি হলো দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। পঞ্চরত্ন বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন 1 জয়দেব, 2 ধৈ, 3 গোবর্ধন, 3 উমাপতিধর ও 5 শরণ। এরপরে যেটা হচ্ছে রচিত কাব্য, এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি, তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। এরপর আছে কবি ধৈ রচনা করেছিলেন প্রবন্ধ কাব্য। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল, এই নামকরণের কারণ কি ছিল। এর উত্তরটি হলো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পণ্ডুবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম্য, গৌড়, সমতট ও হরিকেল। সাধারণভাবে কোনো অঞ্চলের আদিবাসীদের নাম অনুসারে জায়গার নাম হতো। বঙ্গ, গৌড়, পুণ্ড ইত্যাদি নামগুলি একটি জনগোষ্ঠীর নাম। তারা যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলটির নাম হতো তাদের নাম অনুযায়ী। এরপরে অথবা এটা আছে টিকা লেখো মাৎস্যর ন্যায়। এর উত্তরটি হলো বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসন বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলা জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়। এরপরে 2 আছে চর্যাপদ কাকে বলে, কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেন। এটা আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপালে থেকে এই পুঁথি উদ্ধার করেন। এর আগের প্রশ্নের উত্তরটি হলো যেখান থেকে বলে দেবে যে খ্রিস্ট অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। এরপর অথবা এটা হচ্ছে পাল ও সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো। এর উত্তরটি হলো পাল শাসন সেন শাসন সময়কাল 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন। পাল রাজারা প্রায় 450 বছর রাজত্ব করেন। 11 শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন। সেন রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেন। এরপর আছে প্রতিষ্ঠাতা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এই বংশে উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল, দেবপাল, রামপাল প্রমুখ। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এই বংশে উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। এরপর আছে ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। সেন আমলে বর্ণ ব্যবস্থা কড়াকড়ি ছিল। এরপর আছে সামরিক দক্ষতা।
পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল মাৎসন্যায় অবসান ঘটিয়েছিলেন। পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। এরপরে 5 আছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 1 আছে ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি এবং এর ফল কি হয়েছিল? এর উত্তরটি হলো কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি হলো প্রথমত সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ মহোদয়শ্রী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়, কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। দ্বিতীয়ত গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে বঙ্গদের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতে বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। তৃতীয়ত কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকার কৃষিজ সম্পত্তি সমৃদ্ধ অঞ্চল। কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রলুব্ধ করে। এরপর ত্রিশক্তি সংগ্রামের ফল। প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামের ফল ছিল সুদূর প্রসারী। প্রথমত ত্রিশক্তি সংগ্রামে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কেউ স্থায়ীভাবে কনৌজের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেননি। দ্বিতীয়ত দীর্ঘকাল যুদ্ধ করার ফলে প্রতিটি রাজ্যের সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। পরিশেষে বলা যায় সামরিক অবক্ষয়, অর্থনৈতিক দুর্বলতা, সামন্ত রাজাদের বিদ্রোহ এবং সর্বোপরি ভারতের রাজনৈতিক অনৈক্য ভারতে বৈদেশিক আক্রমণের পথ সুস্পষ্ট করে। এরপরে অথবা এটা হচ্ছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? এর উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বাংলার গৌড়ের রাজা। তিনি 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে গৌড়ে রাজত্ব করেছিলেন। তার আমলে ব্যবসা বাণিজ্য হ্রাস পেয়েছিল এবং কৃষি নির্ভর অর্থনীতির গুরুত্ব বেড়েছিল। ব্যবসা বাণিজ্য। শশাঙ্কের আমলে বাংলায় ব্যবসা বাণিজ্য মন্দা দেখা দিয়েছিল। ব্যবসা বাণিজ্যের অবনতির ফলে সমাজে সৃষ্টি বা বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমে গিয়েছিল। মুদ্রা। শশাঙ্কের আমলে বাংলায় সোনার মুদ্রা চালু ছিল, তবে মান পড়ে গিয়েছিল। তখন নকল সোনার মুদ্রাও ছিল কিন্তু রূপোর মুদ্রা ছিল না। এরপর কৃষি। শশাঙ্কের আমলে মানুষ কৃষি নির্ভর হয়ে পড়েছিল, ফলে সমাজে জমির চাহিদাও বেড়েছিল। সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে স্থানীয় প্রধানদের বা মহত্তরদের ক্ষমতা ও গুরুত্ব বেড়েছিল। এই সময় স্থানীয় প্রধানরা বণিক বা শ্রেষ্ঠীদের মতো সামাজিক মর্যাদা লাভ করেছিল। এরপরে 2 আছে পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? এর উত্তরটি হলো পাল ও সেন রাজারা বাংলায় প্রায় 500 বছর ধরে রাজত্ব করেছিল। পাল ও সেন রাজাদের আমলে বাংলার অর্থনীতি সম্পর্কে জানা যায় বিভিন্ন শিলালিপি এবং রামচরিত, বল্লালচরিত প্রভৃতি গ্রন্থ থেকে। কৃষি। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। রাজা সমস্ত জমির মালিক ছিলেন। তিনি কৃষকদের জমি দান, বিক্রয় এবং চাষের জন্য প্রদান করতে পারতেন। কৃষিজ শস্যের মধ্যে প্রধান ফসল ধান হলেও আখ, সর্ষে, তুলো, নারকেল, সুপারি প্রভৃতি ফসলের উৎপাদন হতো। রাজস্ব ব্যবস্থা। পাল ও সেন আমলে প্রধান 4 ধরনের রাজস্বের কথা জানা যায়। এগুলি হলো ভাগ, ভোগ, কর ও হিরণ্য। ভাগ হিসেবে রাজা উৎপন্ন শস্যের 100% আদায় করতেন। এরপর শিল্প। পাল ও সেন যুগে শিল্পের মধ্যে প্রধান ছিল বস্ত্রশিল্প, অলঙ্কার শিল্প, কাষ্ঠশিল্প প্রভৃতি। দেওপাড়া লিপি থেকে জানা যায় এই সময়ে শিল্পীরা শিল্পী সংঘ বা গিল্ড গড়ে তুলেছিল। সুরপানি বারেন্দ্র শিল্পগোষ্ঠীর প্রধান ছিলেন। এরপর আছে বাণিজ্য।
আরব বণিকদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার কারণে পাল ও সেন যুগে বাংলার বাণিজ্যের অবনতি ঘটে। এই যুগে স্বর্ণমুদ্রা ছিল না। পাল যুগে রৌপ্য মুদ্রা কিছু প্রচলিত থাকলেও সেন যুগে তাও ছিল না। বিনিময় মাধ্যম ছিল কড়ি। এই সময়ে বিখ্যাত বন্দর ও নগর ছিল তাম্রলিপ্ত, দণ্ডভুক্তি, কর্ণ সুবর্ণ প্রভৃতি। পরিশেষে বলা যায় এ যুগে অর্থনৈতিক অবক্ষয় পাল ও সেন রাজাদের পতনকে ত্বরান্বিত করেছিল। এরপর অথবা এটা হচ্ছে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। এর উত্তরটি হলো পাল যুগে বাংলার সমাজ। পাল ও সেন যুগে বাংলার সমাজ ছিল সহজ, সরল ও অনাড়ম্বর। পাল আমলে সমাজে বর্ণ ব্যবস্থা থাকলেও তার কঠোরতা ছিল না। সেন যুগে বাংলার সমাজে ব্রাহ্মণরা সব সুযোগ সুবিধা ভোগ করত। সমাজে অব্রাহ্মণদের সকলকে শঙ্কর বা শূদ্র বলে গণ্য করা হতো। সেন রাজারা ব্রাহ্মণ ধর্মে অনুরাগী হওয়ার জন্য সমাজে বর্ণ ব্যবস্থা কঠোর ও অনমনীয় হয়ে পড়েছিল। এরপরে পাল যুগের ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এ যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এই যুগেই সহযান ও কালচক্রযান নামে আরও দুটি বৌদ্ধ ধর্মমতের উদ্ভব হয়। এরপর হচ্ছে সেন যুগের ধর্ম। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। এ যুগে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম, পৌরাণিক ধর্ম এই দুই ধর্মের সংযোজন ঘটে। এ যুগে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, শিব, বিষ্ণু, গঙ্গা, যমুনা প্রভৃতি পুজো করা হতো। সেন রাজারা ছিলেন শৈব, তবে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা বিশেষ সুযোগ সুবিধা পেত না। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।